একটি অ্যাম্বুলেন্স যেটা রাত ৩টায় ডাকেনি কাউকে, তবু ছুটছিল পূর্ণ গতিতে, সাইরেন বাজিয়ে। আরেকটি পুরনো হোটেলের ৭ নম্বর রুম, যেখানে চেক ইন হয় কিন্তু চেক আউট হয় না। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৬৪তে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটা ঠিক রাত ৯টা ছুঁয়েছে, আর রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। সেই আসর যেখানে শহরের কোলাহল থেমে যায়, ঘরের বাইরের অন্ধকার একটু বেশি গাঢ় হয়, আর শুরু হয় এমন সব ঘটনার বিবরণ যা শুনলে আপনার বুকের ভেতরে একটা শীতল স্রোত বয়ে যাবে। হাতের পাশে যদি কেউ বসে থাকে, তার হাতটা একটু শক্ত করে ধরতে ইচ্ছে করবে। আর যদি একা থাকেন, তাহলে আজকের রাতটা একটু বেশি দীর্ঘ লাগবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৬৪র প্রথম ঘটনা, গোয়ার সেই অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইমরান শেখ। ইমরান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, বয়স ২৯। পেশায় তিনি একজন অ্যাম্বুলেন্স চালক। গত ৭ বছর ধরে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসে আছেন। হাজারো রোগী বহন করেছেন, রাত বিরাতে ছুটেছেন হাসপাতালে হাসপাতালে। কিন্তু ২০২৪ সালের জানুয়ারি মাসে গোয়ার পানাজির একটি নতুন রুটে ডেপুটেশনে গিয়ে যা ঘটেছিল, সেটা তার ৭ বছরের সব অভিজ্ঞতাকে ম্লান করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ইমরানকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইমরানের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমি অ্যাম্বুলেন্স চালাই। এই কথাটা বলার সময় অনেকে মনে করেন বেশ সাহসী কাজ। রাত দুপুর নেই, ঘুম নেই, সময় নেই, শুধু একটাই কাজ, মানুষকে বাঁচানো। আমি গর্ববোধ করি এই কাজে। কিন্তু গোয়ার সেই রাতের পরে একটা কথা বলতে পারি, অ্যাম্বুলেন্সের ভেতরে সব সময় শুধু বেঁচে থাকা মানুষ থাকে না। ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি সময় আমি গোয়ার পানাজিতে ছিলাম। আমাদের সংস্থার একটি নতুন শাখা খুলছিল। গোয়া সরকারের সাথে চুক্তি হয়েছে এমার্জেন্সি সার্ভিসের। ৩ জন সিনিয়র ড্রাইভারকে পাঠানো হয়েছিল ওখানে ট্রেনিংয়ের জন্য আর নতুন রুট বোঝার জন্য। আমি তার মধ্যে একজন। গোয়াতে একটা ছোট গেস্ট হাউসে ছিলাম। বাকি ২ জন সহকর্মী রমেন আর ধীরেন, তারা একই গেস্ট হাউসের আলাদা আলাদা রুমে ছিল। প্রথম ১০ দিন সব স্বাভাবিক ছিল। রুট শিখলাম, হাসপাতালগুলোর লোকেশন মুখস্থ করলাম, নতুন অ্যাম্বুলেন্সগুলোর সিস্টেম বুঝলাম। ঘটনাটা ঘটল ১১ নম্বর রাতে। সেদিন রমেন আর ধীরেন একটা স্থানীয় হোটেলে খেতে গিয়েছিল। আমি গেলাম না, মাথা ব্যথা করছিল। গেস্ট হাউসের রুমে শুয়ে পড়েছিলাম। রাত ১০:৩০টার দিকে ঘুম এসে গেল। রাত ৩টায় ঘুম ভাঙল। কেন ঘুম ভাঙল সেটা বলতে পারবো না। হঠাৎই মাথা ব্যথা কমে গেছে, ঘর শান্ত, বাইরে নিস্তব্ধ। গোয়ার জানুয়ারির রাতে একটা নরম বাতাস থাকে, জানালা দিয়ে সেই বাতাস আসছিল। তারপর শুনলাম অ্যাম্বুলেন্সের সাইরেন। রাত ৩টায় সাইরেন শুনলে চমকানোর কথা নয়, আমি সেই জগতেই থাকি। কিন্তু এই সাইরেনটা একটু অন্যরকম লাগলো, কাছের, অনেক কাছের। আমি বিছানায় উঠে বসলাম। সাইরেনটা থামছে না, এক জায়গায় বাজছে, যেন অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে কোথাও আর সাইরেন বাজাচ্ছে। এগোচ্ছে না, সরছে না। আমি জানালায় গেলাম। গেস্ট হাউসের সামনের রাস্তায় একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সাদা লাল ক্রস মার্ক। সাইরেন চলছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা নড়ছে না। আমি অ্যাম্বুলেন্স চালাই ৭ বছর, অ্যাম্বুলেন্স সম্পর্কে একটু বেশিই জানি। সাইরেন চললে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকার কারণ হয় দুটো, হয় রুগী তুলছে, নয়তো ড্রাইভার বেরিয়ে গেছে কোথাও। দ্বিতীয় ক্ষেত্রে সাইরেন বন্ধ থাকার কথা। কিন্তু এই অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে, সাইরেন বাজছে, আর কাউকে দেখা যাচ্ছে না, না ড্রাইভার, না কোনো প্যারামেডিক। আমি আরেকটু মনোযোগ দিয়ে তাকালাম সামনের কেবিনে। তখন দেখলাম ড্রাইভারের সিটের মাথার কাছে, হেডরেস্টের কাছে একটা কালো ছায়া, স্পষ্ট না। জানালার কাঁচে রাস্তার আলোর প্রতিফলন পড়ছে, তাই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। কিন্তু কিছু একটা আছে, মানুষ না, মানে মানুষের মতো আকৃতি না, একটা ধোঁয়ার মতো কিছু, অন্ধকারের মতো। সিটে যেন কেউ বসে আছে, কিন্তু সে কোনো বস্তুগত সত্তা নয়। আমি হাত দিলাম দরজার হ্যান্ডেলে। ঠান্ডা, অনেক ঠান্ডা। গোয়ার জানুয়ারি মাসে এত ঠান্ডা হওয়ার কথা না, কিন্তু সেই হ্যান্ডেল যেন বরফের মতো। আমি দরজা খোলার চেষ্টা করলাম,
খুলল না, ভেতর থেকে লক করা। আমি পেছন দিকে গেলাম, অ্যাম্বুলেন্সের পেছনের দরজা, রুগী তোলার দরজা, হ্যান্ডেলে হাত দিলাম। একই রকম ঠান্ডা। এই দরজাটা একটু নড়ল, মানে লক না, আমি একটু টানলাম, দরজাটা একটু ফাঁক হলো। ভেতর থেকে একটা গন্ধ এলো। আমি 7 বছর অ্যাম্বুলেন্স চালাই, বিভিন্ন ধরনের পরিস্থিতিতে রুগী বহন করেছি, দুর্ঘটনা, হার্ট অ্যাটাক, অনেক কিছু। একটা বিশেষ গন্ধ অ্যাম্বুলেন্সের ভেতরে থাকে, স্যানিটাইজার, ওষুধ আর মাঝে মাঝে রক্তের মিশ্রণ। কিন্তু এই অ্যাম্বুলেন্স থেকে যে গন্ধটা বেরোলো সেটা আলাদা, অনেক পুরনো, ভ্যাপসা, ভেজা, পচা না, কিন্তু অনেক পুরনো, যেন কোনো বন্ধ জায়গায় বহু বছর ধরে কিছু একটা আছে। আমি ভেতরে টর্চ জ্বাললাম মোবাইলের। স্ট্রেচার আছে, ভাঁজ করা, পেছনে কিছু ইকুইপমেন্ট, বাক্স, একটা অক্সিজেন সিলিন্ডার। কেউ নেই। আমি একটু বেশি আলো ফেললাম। স্ট্রেচারটা খালি, কিন্তু স্ট্রেচারের চাদরটা, সাদা চাদর, সেটা কুচকানো, এলোমেলো, যেন কেউ শুয়েছিল, উঠে গেছে। আর চাদরে একটা দাগ, বাদামি রঙের, পুরনো, শুকিয়ে গেছে, রক্ত। আমি দরজা বন্ধ করে দিলাম, পেছনে ফিরে তাকালাম, রাস্তা ফাঁকা। গেস্ট হাউসের সামনে একটা আলো জ্বলছে, বাকি সব অন্ধকার। অ্যাম্বুলেন্সটার নম্বর প্লেট দেখলাম, গোয়ার নম্বরটা মোবাইলে তুলে রাখলাম। তারপর ফিরে এলাম গেস্ট হাউসে। ওপরে উঠে জানালা থেকে দেখলাম অ্যাম্বুলেন্সটা এখনও আছে, সাইরেন বাজছে। আমি বিছানায় বসে ভাবলাম, এই অ্যাম্বুলেন্স কার, কোন হাসপাতালের, ড্রাইভার কোথায়, সাইরেন কেন বাজছে? এবং আরেকটা কথা মাথায় এলো, সামনের কেবিলে সেই ছায়াটা কি ছিল? রাত 3:30 আমি রমেনকে ফোন করলাম। সে ধরল ঘুমের গলায়। বললাম, বাইরে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সাইরেন বাজছে, কিন্তু কেউ নেই। রমেন বলল, কি বলছিস, এত রাতে? হ্যাঁ, এসে দেখ। রমেন 5 মিনিটে নিচে নামল। আমরা দুজন বাইরে বেরিয়ে তাকালাম। অ্যাম্বুলেন্স নেই, রাস্তা ফাঁকা। রমেন আমার দিকে তাকালো, কোথায় অ্যাম্বুলেন্স? আমি বললাম, এইখানেই ছিল। সাইরেন বাজছিল? হ্যাঁ। রমেন বলল, চল ঘুমা, স্বপ্ন দেখেছিস। কিন্তু আমি স্বপ্ন দেখিনি। আমি নিচে এসেছিলাম, দরজায় হাত দিয়েছিলাম, ঠান্ডা অনুভব করেছিলাম, ভেতরে দেখেছিলাম। পরের দিন সকালে আমি সেই নম্বর প্লেটটা নিয়ে জানার চেষ্টা করলাম। স্থানীয় হাসপাতালের এক পরিচিতকে ফোন করলাম, নম্বরটা বললাম। তিনি একটু খোঁজ নিয়ে ফোন করলেন। বললেন, এই নম্বরের অ্যাম্বুলেন্স তো গোয়ায় কোনো সক্রিয় সার্ভিসে নেই। আমি বললাম, মানে? তিনি বললেন, এই নম্বরটা পুরনো, একটা অ্যাম্বুলেন্স ছিল এই নম্বরে, কিন্তু সেটা 2019 সালে অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। সেই অ্যাম্বুলেন্স আর চলে না, এখন স্ক্র্যাপে আছে। আমার মাথা ঘুরে গেল। 2019 সালে ভেঙে যাওয়া অ্যাম্বুলেন্স, সেটা 2024 সালে রাত 3টে গেস্ট হাউসের সামনে সাইরেন বাজাচ্ছিল। আমি বললাম, ওই অ্যাক্সিডেন্টে কি হয়েছিল? তিনি একটু চুপ করলেন, তারপর বললেন, ড্রাইভার মারা গিয়েছিল। মানে? 2019 সালে একটা রাতে ওই অ্যাম্বুলেন্স একটি ইমার্জেন্সি কলে সাড়া দিয়ে বেরিয়েছিল। রাত 3টার দিকে পারাজির একটা রাস্তায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্স চুরমার হয়ে যায়, ড্রাইভার ঘটনাস্থলে মারা যান। আমি জিজ্ঞেস করলাম, সেদিন কোনো রুগী ছিল অ্যাম্বুলেন্সে? তিনি বললেন, ছিল, একজন বৃদ্ধা মহিলা, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সে অ্যাক্সিডেন্টে প্রথম দফায় বেঁচে গেলেও পরে হাসপাতালে মারা যান। ফোন রাখলাম। সেই রাতে আর ঘুমোতে পারিনি। পরের দিন রমেন আর ধীরেনকে সব বললাম। রমেন বিশ্বাস করেনি, ধীরেন একটু ভাবুক হয়ে গেল। ধীরেন বলল, তুই যে নম্বরটা লিখেছিস সেটা দেখাতো। আমি মোবাইল বের করলাম, গ্যালারিতে গেলাম, ছবিটা নেই। মানে আমি যে নম্বর প্লেটের ছবি তুলেছিলাম সেই ছবিটা গ্যালারিতে নেই। আমি নোটপ্যাডে নম্বরটা লিখেছিলাম সেটা আছে, কিন্তু ছবিটা নেই। ধীরেন বলল, তুই হয়তো ঘুমের মধ্যে সব কল্পনা করেছিস। হয়তো, কিন্তু যদি কল্পনা করি তাহলে নম্বরটা পেলাম কোথায়? আর সেই নম্বরের অ্যাম্বুলেন্স আসলেই 2019 সালে ধ্বংস হয়েছে, এটা বাস্তব। সেই রাতের পর থেকে বাকি দিনগুলো পানাজিতে স্বাভাবিক কাটল। আর কোনো অস্বাভাবিক ঘটনা নেই। কিন্তু ফেরার আগের রাতে, মানে ডেপুটেশনের শেষ রাতে, একটা জিনিস হলো। রাত 11টায় আমাদের গেস্ট হাউসের মালিক, মধ্যবয়স্ক মানুষ, নাম সুবোধ গাওকার, তিনি আমার দরজায় নক করলেন। বললেন, আপনি কি কয়েক রাত আগে রাত 3টে বাইরে বেরিয়েছিলেন?
আমি বললাম হ্যাঁ। তিনি একটু ইতস্তত করলেন, তারপর বললেন, আপনি কি কিছু দেখেছিলেন? আমি বললাম, একটা অ্যাম্বুলেন্স। সুবোধবাবু শ্বাস নিলেন, বললেন, আমিও দেখেছি, 2 বার। এই গেস্ট হাউসে থাকি 10 বছর হলো। এর আগে 3 বার দেখেছি। সব সময় রাত 3টে, সব সময় সাইরেন বাজিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বললাম, এই অ্যাম্বুলেন্স সম্পর্কে আপনি কিছু জানেন? সুবোধবাবু বললেন, 2019 সালে এই রাস্তায় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা অ্যাম্বুলেন্স, ড্রাইভার মারা গিয়েছিল। বলা হয় সেই ড্রাইভার এখনও তার ডিউটি করছে। মানে সে মারা গেছে, কিন্তু সে জানে না। সে প্রতি রাতে বেরোয় ইমার্জেন্সি কলে সাড়া দিতে, কিন্তু সে পৌঁছতে পারে না কোথাও, শুধু ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে থামে এই রাস্তায় যেখানে সে মারা গিয়েছিল। আমার সারা শরীর একটা শীতল অনুভূতিতে ভরে গেল। আর রুগী, অ্যাম্বুলেন্সে যে রুগী ছিল, সুবোধবাবু বললেন, সেও আছে বলে লোকে বিশ্বাস করে, স্ট্রেচারে। আমি থরথর করে কেঁপে উঠলাম। স্ট্রেচারে শুয়েছিল, চাদর এলোমেলো, রক্তের দাগ। সেই বৃদ্ধা মহিলা। সেদিন হাসপাতালে যাওয়ার পথে তার জীবন শেষ হয়েছিল, কিন্তু সে এখনও সেই অ্যাম্বুলেন্সে, সেই স্ট্রেচারে ড্রাইভারের সাথে ঘুরছে, যে ড্রাইভার জানে না সে আর নেই। পরের দিন পানাজি ছেড়ে রওনা হলাম। ট্রেনে উঠতে উঠতে মনে হলো, সেই ড্রাইভার কি আজও জানে না সে আর নেই? সে কি এখনও মনে করছে সে তার রুগীকে হাসপাতালে পৌঁছে দেবে? সে কি এখনও সাইরেন বাজিয়ে পানাজির রাস্তায় ছুটে চলছে একটা গন্তব্যের দিকে, যা সে আর পাবে না? কারণ সে নিজেই পৌঁছে গেছে এমন এক জায়গায় যেখান থেকে কোনো রাস্তা নেই। মুর্শিদাবাদ ফিরে এলাম। এখন অ্যাম্বুলেন্স চালাই, রাতের শিফটেও চালাই, কিন্তু রাত 3টের সময় যখন কোনো ইমার্জেন্সি কলে বেরোই, আয়নায় একবার পেছনে তাকাই। শুধু দেখতে চাই স্ট্রেচার খালি আছে কিনা। বেশিরভাগ রাতে থাকে, কিন্তু একদিন রাতে মুর্শিদাবাদে পানাজি থেকে ফেরার 2 মাস পরে রাত 3টে কলে বেরিয়েছিলাম। আয়নায় তাকালাম, স্ট্রেচার খালি, কিন্তু স্ট্রেচারের চাদরটা একটু কুঁচকানো ছিল। আমি গাড়ি থামাইনি, সামনে তাকিয়ে গাড়ি চালিয়ে গেছি। রোগীর বাড়িতে পৌঁছেছি, কিন্তু সেই কুঁচকানো চাদরের কথা ভুলতে পারিনি। ইমরান থেমেছিল এখানে, তারপর বলল, ভাই, আমি এখনও এই কাজ করব, কারণ এই কাজে মানুষ বাঁচে। কিন্তু একটা কথা মাথায় রাখি সবসময়, অ্যাম্বুলেন্সে যারা থাকে সবসময় তারা জীবিত নাও হতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, যে মরে গেছে সে নিজেও সবসময় জানে না যে মরে গেছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব ভারতের পূর্ব উপকূলের এক ঐতিহাসিক শহরে পুদুচেরিতে, যেখানে ফরাসি আমলের এক পুরনো হোটেলের 7 নম্বর রুমে ঘটেছে এমন একটি ঘটনা যা শুনলে আপনি রাতে হোটেলের দরজা 2 বার চেক করবেন। দ্বিতীয় ঘটনা, পুদুচেরির সেই পুরনো হোটেলের 7 নম্বর রুমের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাদিয়া পারভিন। সাদিয়া বাংলাদেশের নারায়ণগঞ্জের মেয়ে হলেও ইন্ডিয়ায় পড়াশোনা করেন। চেন্নাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্রী, বয়স 26। 2023 সালের ডিসেম্বরে সেমিস্টার ব্রেকে তিনি তার 2 বান্ধবীকে নিয়ে পুদুচেরি বেড়াতে গিয়েছিলেন। থেকেছিলেন একটি পুরনো হোটেলে, আর সেই হোটেলের 7 নম্বর রুম, সেই রুমে যা হয়েছে তা সাদিয়া এখনও রাতে মনে করলে ঘুমাতে পারেন না। অসংখ্য ধন্যবাদ সাদিয়াকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সাদিয়ার ভাষায় বলছি। আমি চেন্নাইতে পড়ি। ডিসেম্বর মানে আমাদের একটু ব্রেক, সেমিস্টার শেষ, পরীক্ষা শেষ। আমার 2 বান্ধবী রিয়া আর মিতালি দুজনেই ভারতীয়। রিয়া তামিলনাড়ুর, মিতালি কর্ণাটকের। তারা বলল, চল পুদুচেরি যাই। পুদুচেরি আমাদের চেন্নাই থেকে মাত্র 3 ঘন্টার রাস্তা। ছোট্ট সুন্দর শহর, ফরাসি স্থাপত্য, সমুদ্র, ভালো খাবার, মাস্টার্সের মেয়েদের জন্য একটা ছোট্ট গেটওয়ে। আমরা বাস ধরলাম, বিকেলে পুদুচেরি পৌঁছালাম। হোটেল আগে থেকে বুক করা ছিল না। পুদুচেরিতে হোটেল পাওয়া কঠিন না। রিয়া বলল, চল পুরনো শহরের দিকে, ওখানে ফরাসি আমলের বাড়িতে যে হোটেলগুলো আছে সেগুলো অনেক সুন্দর। পুরনো ফরাসি কোয়ার্টারে ঢুকলাম।
সরু রাস্তা, রঙিন বাড়ি, বাগান ভর্তি ফুল, সত্যি সুন্দর। একটা হোটেল দেখলাম, নাম লেখা ছিল হোটেল দে মোরে, ফরাসি নাম। দেখতে অনেক পুরনো, মনে হচ্ছে অন্তত 100 বছরের পুরনো ভবন। বাইরে থেকে পলস্তারা খসা, কিন্তু একটা সৌন্দর্য আছে, পুরনো বনেদি বাড়ির মতো। রিয়া বলল, এটাই নেব, এরকম পুরনো জায়গায় থাকতে মজা। ভেতরে গেলাম, রিসেপশনে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। নাম পরে জানলাম মিস্টার পিলাই। 70-এর কাছাকাছি বয়স, চশমা পরা, শান্তশিষ্ট। আমরা বললাম 3টে রুম বা একটি বড় রুম চাই। তিনি বললেন 3টে আলাদা রুম পাবেন, কোনো সমস্যা নেই। তারপর একটু থেমে বললেন, একটা কথা বলবো? আমরা বললাম, বলুন। 7 নম্বর রুম নেবেন না। আমরা একটু অবাক হলাম। রিয়া বলল, কেন? মিস্টার পিলাই চুপ করে গেলেন, তারপর শুধু বললেন, রুমটা একটু সমস্যার, মানে কিছু অভিযোগ আছে। রিয়া বলল, কি অভিযোগ? মিস্টার পিলাই চুপ করে গেলেন, তারপর শুধু বললেন, ঘুমের সমস্যা হয়, রাতে ঠিকমতো ঘুমানো যায় না। রিয়া হাসল, ইঁদুর আছে নাকি? মিস্টার পিলাই হাসলেন না, বললেন, না, অন্য কারণে। আমরা 5, 6 আর 8 নম্বর রুম নিলাম। মাঝের 7 নম্বর রুম ফাঁকা রইল। রুমগুলো সুন্দর, পুরনো কাঠের আসবাব, বড় বড় জানালা, সিলিং উঁচু, ফরাসি আমলের বাড়ির বৈশিষ্ট্য বজায় আছে। আমি 6 নম্বরে, রিয়া 5 নম্বরে, মিতালি 8 নম্বরে। সন্ধ্যায় বেরিয়ে ঘুরলাম, সমুদ্রের ধার, ফরাসি কোয়ার্টার, ভালো রেস্তোরাঁয় খেলাম। রাত 10টায় হোটেলে ফিরলাম। শোবার আগে রিয়া আমার রুমে এলো, বলল, 7 নম্বর রুমের কথাটা অদ্ভুত না? বুড়ো বলল, ঘুমের সমস্যা হয়। কি মানে? আমি বললাম, হয়তো জানালা দিয়ে বাইরের আওয়াজ বেশি আসে বা ঠান্ডা বাতাস আসে। রিয়া বলল, আচ্ছা, দরজাটা একটু দেখব 7 নম্বর। মিতালি ততক্ষণে এসে গেছে। সে বলল, চল। আমরা 3 জন করিডোরে বেরিয়ে 7 নম্বরের দরজার সামনে দাঁড়ালাম। পুরনো কাঠের দরজা, বাকি রুমের দরজার মতোই, শুধু একটা পার্থক্য, দরজার নিচে, মানে দরজা আর মেঝের মাঝের ফাঁকে, সেখান থেকে ঠান্ডা বাতাস আসছে। ডিসেম্বরের পুদুচেরিতে বাতাস একটু ঠান্ডা থাকে, কিন্তু এত না। আর বাকি রুমের দরজার নিচ দিয়ে এরকম ঠান্ডা বাতাস আসছে না। মিতালি বলল, অদ্ভুত। রিয়া বলল, দরজা খোলার চেষ্টা করি। আমি বললাম, দরজা লক করা, খুলবে না। রিয়া হ্যান্ডেলে হাত দিল, দরজা খুলে গেল। আমরা 3 জনই চমকে গেলাম। মিস্টার পিলাই বলেছিলেন রুমটা খালি, কিন্তু দরজা লক করার কথা। লক নেই কেন? রিয়া দরজাটা একটু ফাঁক করল, ভেতরে উকি দিল, বলল, কিছু নেই তো, খালি রুম। ভেতরে ঢুকলাম 3 জন। রুমটা বাকি রুমের মতোই, একই পুরনো আসবাব, কিন্তু একটা পার্থক্য, রুমটা বেশি ঠান্ডা, অনেক বেশি। বাইরের তুলনায় যেন কেউ এসি চালিয়ে রেখেছে, কিন্তু কোনো এসি নেই। মিতালি নিজের হাত দুটো জড়সড় করে বলল, এত ঠান্ডা কেন? আমি চারদিকে তাকালাম। দেওয়ালে পুরনো রং, একটা বড় আয়না, পুরনো ফ্রেম করা, দেওয়ালে টাঙানো বিছানা, পুরনো চাদর পাতা। আর একটা জিনিস, বিছানার পাশে একটা ছোট টেবিল, টেবিলের উপরে একটা পুরনো ফটোগ্রাফ, কাঠের ফ্রেমে বাঁধানো। আমি কাছে গেলাম, ফটোটা দেখলাম। সাদা কালো ছবি, একজন মানুষ, মধ্যবয়স্ক, ফরাসি পোশাকে দাঁড়িয়ে আছেন। ছবিটা অনেক পুরনো, কিন্তু পরিষ্কার। মিতালি বলল, এটা কে? আমরা জানতাম না। রিয়া বলল, চল যাই, এই রুমে আর থাকতে ইচ্ছে করছে না। আমরা বেরিয়ে এলাম, দরজা টেনে দিলাম। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার একটু দেরি হলো, রিয়ার সাথে কথা বলছিলাম। রাত প্রায় 11:30টায় নিজের রুমে ফিরলাম। রুমে ঢুকতেই মনে হলো কিছু একটা অন্যরকম। কি অন্যরকম বুঝতে পারলাম না। রুমটা স্বাভাবিক, আলো জ্বলছে, বিছানা ঠিকঠাক, জানালা বন্ধ, কিন্তু একটা গন্ধ, পুরনো ভেজা কাঠের গন্ধ, কিন্তু আরও কিছু মিশে, একটা ফুলের গন্ধের মতো, কিন্তু মিষ্টি নয়, একটু তিক্ত। আমি গন্ধটা উপেক্ষা করলাম। পুরনো বাড়ি, পুরনো গন্ধ থাকবেই। শুয়ে পড়লাম, আলো নিভালাম। ঘুম আসতে দেরি হলো না, সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত ছিলাম। রাত কতটা জানি না, হঠাৎ জেগে উঠলাম। কেন জাগলাম? কোনো শব্দ, কোনো স্বপ্ন মনে নেই, শুধু হঠাৎ করেই জেগে গেলাম। আর জেগেই মনে হলো ঘরে কেউ আছে। এই অনুভূতিটা অদ্ভুত, কোনো প্রমাণ নেই, কিছু দেখিনি,
কিছু শুনিনি, শুধু একটা অনুভূতি, ঘরে আমি একা নই। আমি অনুভূতিটাকে উপেক্ষা করার চেষ্টা করলাম। নতুন জায়গায় ঘুমালে মাঝে মাঝে এরকম হয়। মোবাইল তুলে দেখলাম রাত 2টো বাজে। আবার শুয়ে পড়লাম। তখন শুনলাম একটা শব্দ পাশের দেওয়াল থেকে, মানে 7 নম্বরের দিকের দেওয়াল থেকে। প্রথমে খুব হালকা, প্রায় শুনতে পাচ্ছি না। কান খাড়া করলাম। শব্দটা স্পষ্ট হলো, পায়ের শব্দ। রুমের ভেতরে কেউ হাঁটছে, 7 নম্বর রুমে। কিন্তু 7 নম্বর রুম খালি। আমি উঠে বসলাম। হাঁটার শব্দ অব্যাহত, মাপা, ধীর, একটা ছন্দে। এক পাশ থেকে আরেক পাশে আবার ফিরে আসছে, যেন কেউ পায়চারি করছে। আমি দেওয়ালে কান লাগালাম। হাঁটার শব্দ স্পষ্ট, একটু একটু করে ভারী মনে হচ্ছে, পুরুষ মানুষের পায়ের শব্দের মতো। হঠাৎ থামল, নিস্তব্ধতা। তারপর দেওয়ালের ওপারে, মানে ঠিক যেখানে আমার কান লাগানো, সেখান থেকে একটা শব্দ, মানুষের শ্বাসের মতো। আমি দেওয়াল থেকে সরে গেলাম। কিছুক্ষণ বসে রইলাম। তারপর ফোন তুললাম, রিয়াকে ফোন করলাম। রিয়া ধরল না, ঘুমাচ্ছে নিশ্চয়ই। মিতালিকে করলাম, সে ধরল। বললাম, 7 নম্বর রুম থেকে শব্দ আসছে। মিতালি বলল, কি শব্দ? হাঁটার শব্দ, কেউ হাঁটছে। একটু চুপ করে থেকে মিতালি বলল, আমিও শুনছি। কি? আমার রুমের ওদিক থেকেও শব্দ আসছে, মানে 7 নম্বরের দিক থেকে। আমি ভাবলাম হয়তো ভুল শুনছি। আমরা দুজনেই তাহলে একই রুম থেকে শব্দ পাচ্ছি। আমি বললাম, নিচে যাব, মিস্টার পিলাইকে বলবো? মিতালি বলল, রাত 2টোয়, তিনি ঘুমাচ্ছেন। তাহলে? মিতালি বলল, চল একটু দেখে আসি। কোথায়? 7 নম্বর। আমি বললাম, তুই কি পাগল? একটু দেখব শুধু, যদি কেউ ঢুকে থাকে, মানে কোনো লোক, তাহলে বলবো চলে যেতে। আমাদের দুজনের এই সিদ্ধান্ত কতটা বুদ্ধিমানের এখন ভাবলে মাথায় হাত দিতে হয়। কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল হয়তো কেউ ঢুকেছে, হয়তো কোনো সমস্যা হচ্ছে, দেখে আসা উচিত। আমরা দুজন করিডোরে বেরিয়ে 7 নম্বরের সামনে দাঁড়ালাম। দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস আসছে। এখন আরও বেশি মনে হচ্ছে। মিতালি কান লাগালো দরজায়। আমিও। কিছু শুনছি না, শব্দ থেমে গেছে। মিতালি হ্যান্ডেলে হাত দিল। আমি বললাম, থাক। মিতালি বলল, একটু দেখব। দরজা খুলল। ভেতরে অন্ধকার। জানালার ফাঁক দিয়ে বাইরের আলো একটু আসছে। মিতালি টর্চ জ্বালালো। রুমটা খালি, বিছানা, আসবাব সব আছে, কিন্তু কেউ নেই। আমরা দুজন ভেতরে ঢুকলাম। সেই ফটোগ্রাফটা আছে টেবিলে। মিতালি টর্চ ফেলল ফটোটার উপরে। তারপর বলল, সাদিয়া। আমি তার দিকে তাকালাম। মিতালির মুখে কিছু একটা অদ্ভুত ভাব। কি হলো? মিতালি বলল, ছবিটা দেখ। আমি ছবিটার দিকে টর্চ ফেললাম। ছবিটা একই, সেই পুরনো সাদাকালো ছবি, সেই মানুষটা। কিন্তু একটা পরিবর্তন। সন্ধে যখন দেখেছিলাম, মানুষটা সামনে তাকিয়েছিল, সরাসরি ক্যামেরার দিকে। এখন মানুষটা পাশে তাকিয়ে আছে, মাথাটা একটু ঘোরানো, দরজার দিকে, মানে ঠিক আমাদের দিকে। আমি বললাম, মিতালি চল। মিতালি নড়তে পারছে না। আমি তার হাত ধরে টানলাম। তখন শুনলাম সেই হাঁটার শব্দ, কিন্তু এবার 7 নম্বর রুমের বাইরে থেকে, করিডোরে, যে দরজা দিয়ে আমরা ঢুকেছি সেদিক থেকে। কেউ আসছে। মিতালি এখন নড়ে উঠল। আমরা দুজনে বিছানার পাশে সরে গেলাম। পায়ের শব্দ এগিয়ে আসছে, ধীর, মাপা, করিডোরে। থামল 7 নম্বরের দরজার সামনে। আমরা দুজনে শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। দরজার হ্যান্ডেল নড়ল একটু, তারপর আরেকটু, তারপর দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগল। মিতালি আমার হাত এত শক্ত করে চেপে ধরল যে ব্যথা লাগল। দরজাটা খুলল। কেউ নেই। করিডোর ফাঁকা, বাইরে কেউ নেই, কিন্তু দরজাটা নিজে থেকে খুলল। আমরা দুজনে দৌড়ালাম। করিডোরে বেরিয়ে নিজেদের রুমে ঢুকলাম, আমার রুমে। দরজা বন্ধ করলাম, বোল্ট দিলাম। রাত 3টে পর্যন্ত আলো জেলে বসে রইলাম। পরের দিন সকালে মিস্টার পিলাইয়ের কাছে গেলাম। তাকে সব বললাম। তিনি শুনলেন, কিছু বললেন না। আমি বললাম, 7 নম্বর রুমে আসলে কি সমস্যা? মিস্টার পিলাই দীর্ঘ সময় চুপ করে রইলেন।
তারপর বললেন, বসুন। আমরা বসলাম। তিনি বললেন, এই হোটেলটার বয়স 100 বছরের বেশি। ফরাসি আমলে একজন ফরাসি সরকারি কর্মকর্তা এই বাড়িটা তৈরি করেছিলেন। তার নাম ছিল মসিয়ে দে মোরেজ। হোটেলের নাম সেই থেকে। তিনি এখানে থাকতেন আর সবচেয়ে বেশি থাকতেন 7 নম্বর রুমে। ওটা ছিল তার ব্যক্তিগত রুম। তারপর একদিন তিনি রহস্যজনকভাবে মারা যান। 1932 সালের কথা। 7 নম্বর রুমের ভেতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতরে কেউ ঢুকতে পারেনি। কিন্তু সকালে দরজা ভেঙে ঢুকে দেখা গেল তিনি মারা আছেন। কিভাবে মারা গেলেন? কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, কোনো রোগ নেই, কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু মারা আছেন। আমি বললাম, ওই ছবিটা কি তার? মিস্টার পিলাই বললেন, হ্যাঁ, সেই ছবিটা ওই রুমে সব সময় ছিল। অনেকবার সরানোর চেষ্টা করা হয়েছে, প্রতিবার পরের দিন সেখানেই পাওয়া যায়। মিতালি বলল, ছবিটা কি নিজে থেকে নড়ে? মিস্টার পিলাই একটু চুপ করলেন, তারপর বললেন, অনেকে বলেছেন ছবির মানুষটার দৃষ্টি বদলায়। আমি নিজে দেখিনি, কিন্তু যারা বলেছেন তারা মিথ্যে বলার মানুষ নয়। আমি বললাম, আর হাঁটার শব্দ? মসিয়ে দে মোরেজ রাত জাগতেন, রাতে হাঁটতেন, 7 নম্বর রুমের ভেতরে পায়চারি করতেন। এই হোটেলে যত মানুষ আছে তারা সবাই জানে সেই শব্দ। মিতালি বলল, তাহলে আপনি 7 নম্বর রুম ভাড়া দেন না কেন? মিস্টার পিলাই বললেন, বেশিরভাগ সময় দিই না, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই বলতে, আর মাঝে মাঝে কেউ জেদ করে। রিয়া যেটা জিজ্ঞেস করল সেটা আমার মাথায় ছিল। রিয়া বলল, কেউ কি কোনো ক্ষতি হয়েছে এই রুমে থাকলে? মিস্টার পিলাই একটু সময় নিলেন, তারপর বললেন, 3 জন। আমরা চুপ। 3 জন এই রুমে রাত কাটিয়েছেন এবং পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়েছেন। একজন হাসপাতালে গিয়েছিলেন। তিনি বলেছিলেন রাতে কেউ তার বুকে চেপে বসেছিল। ডাক্তার কিছু পাননি, কিন্তু তিনি কয়েক মাস সুস্থ ছিলেন না। আর বাকি 2 জন? একজন রুম ছেড়ে মাঝরাতে পালিয়ে গিয়েছিলেন, আর একজন সকালে উঠে কিছু মনে নেই বলেছিলেন। পুরো রাতটা যেন রাতটা তার জীবন থেকে মুছে গেছে। আমরা সেদিন সকালেই হোটেল ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম। পুদুচেরিতে আরও একদিন ছিলাম, কিন্তু সেই হোটেলে আর ফিরিনি। চেন্নাই ফিরে এলাম। প্রথম কয়েকদিন স্বাভাবিক ছিল, কিন্তু সেই রাতের পর থেকে একটা জিনিস হচ্ছে। রাতে মাঝে মাঝে, সব সময় না, কিন্তু মাঝে মাঝে হাঁটার শব্দ পাই, মাপা, ধীর, আমার হোস্টেল রুমে। কিন্তু রুমে আমি একা। প্রথমবার শুনে ভাবলাম মনের ভুল, দ্বিতীয়বার শুনে ভাবলাম কাছের রুম থেকে আসছে, তৃতীয়বার থেকে আর নিজেকে বোঝানোর চেষ্টা করিনি। আমি মিতালিকে বললাম, সে বলল আমিও। রিয়াকে বললাম, সে বলল আমার হয়নি। রিয়া 5 নম্বরে ছিল, 7 নম্বরের পাশে নয়, হয়তো সেই কারণে। আমি আর মিতালি আমরা 7 নম্বরের 2 পাশে ছিলাম। একজনের কাছে পরামর্শ নিয়েছি। তিনি বললেন, কিছু জায়গার অনুভূতি মানুষের সাথে লেগে থাকে, বিশেষত যদি সেই জায়গায় কোনো প্রবল উপস্থিতি থাকে। মসিয়ে দে মোরেজ সেই রুমে মরেছিলেন। তার ছবি সেখানে, তার স্মৃতি সেখানে, আর হয়তো সে নিজেও। সাদিয়া শেষে বলেছিল, আমি পুদুচেরি আর যাব না, কিন্তু একটা কথা ভাবি, মসিয়ে দে মোরেজ কি জানেন যে তিনি চলে গেছেন? তিনি কি এখনও মনে করছেন সেটা তার রুম? রাতে পায়চারি করছেন, ছবিতে দৃষ্টি ঘোরাচ্ছেন, দরজা খুলে দেখছেন কে এসেছে। আর সবচেয়ে ভয়ের কথা, তিনি কি চান না যে কেউ তার সাথে থাকুক, তার সেই একা রুমে? শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 164-র 2টি ঘটনা এখানেই শেষ করলাম। গোয়ার সেই অ্যাম্বুলেন্স যে ড্রাইভার জানে না সে মরে গেছে, আজও রাত 3টে পানাজির রাস্তায় সাইরেন বাজিয়ে ছোটে, সেই অ্যাম্বুলেন্স আজও আছে। আর পুদুচেরির সেই হোটেলের 7 নম্বর রুম, যেখানে একজন মৃত মানুষের ছবি নিজে থেকে দৃষ্টি ঘোরায়, যেখান থেকে রাতে হাঁটার শব্দ আসে, যে রুমের দরজা নিজে থেকে খুলে যায়, সেই রুম আজও সেই হোটেলে আছে, বন্ধ, খালি, অপেক্ষায়। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু কখনো কখনো কাউকে বলে আসে না। কেউ কেউ মরে গিয়েও জানে না সে মরেছে। সে তার অভ্যেসে থাকে, তার জায়গায় থাকে, তার রুটিনে থাকে। আর সেই না জানা মৃতরা, তারা বিপজ্জনক, কারণ তারা যাওয়ার কথা ভাবে না। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যেন পরের এপিসোড প্রকাশ হবার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে অশরীরী ততক্ষণ আছে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে দেখবেন সেটা সামনে এগোচ্ছে কিনা। হোটেলে উঠলে 7 নম্বর রুমটা একটু জিজ্ঞেস করে নেবেন। আর করিডরে যদি মাঝরাতে পায়ের শব্দ পান, দরজা খুলবেন না, কারণ যে আসছে সে হয়তো জানে না সে কোথা থেকে আসছে। শুভরাত্রি।